প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে, কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ চাচ্ছিল বা অপেক্ষায় ছিল। জেনারেল ওয়াকারুজ্জামান গতকালকে যে ঘোষণা দিয়েছেন, এবং কি আমাদের পুলিশেরও ডিএমপির একটা আমরা দৃশ্যপট দেখলাম যে ধানমন্ডির সেই ওসিকে পুরস্কার দেওয়া হয়েছে। বেশ কিছু গণমাধ্যমে একটি বিষয়ে আমরা প্রচার হতে দেখেছি, এবং সেটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন, এবং নজরবন্দির পিছনে তারা যে বেশ কিছু কারণ উপস্থাপন করেছে, অর্থাৎ সেনাপ্রধানের মাধ্যমে হোক কিংবা অন্য যে কোনো মাধ্যমে হোক, কি তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে চলে আসবে। মোট কথায় অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে সেটি থাকবে না, প্রধান উপদেষ্টাও থাকবেন না, বা মোহাম্মদ ইউনূস যিনি রয়েছেন ওনার দায়িত্ব থেকে উনি সরে যাবেন। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করে চলে যাবেন আওয়ামী লীগের সাথে নিয়ে। ওয়াকার যে ঘটনা ঘটাচ্ছে, প্রফেসর ইউনূস হুমকি ধামকি দিচ্ছে, এই পরিস্থিতি প্রফেসর ইউনূস নন পলিটিশিয়ান মানুষ, তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন, তিনি নাও থাকতে পারেন। হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে যে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এবার আসিফ নজরুলের পদত্যাগ দাবি করলেন শারজিদ আলম। এখনই এই মুহূর্তে দেশের জনগণের কথা, জনগণের জবান, জনগণের মনের চাহিদা এই আসিফ নজরুলকে আপনার উপদেষ্টা পরিষদ। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন। তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা বা সাবেক সমন্বয়করা রয়েছেন, তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটি তিনি না করেন, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন। দর্শক, এরকম একটি গুঞ্জন চারিদিক থেকে শোনা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নানান জনের স্ট্যাটাসে সয়লাভ হয়ে গেছে। পাশাপাশি এটুকু আপনাদেরকে জানাই, কোনো কোনো গণমাধ্যমের বিশ্লেষণাত্মক লেখায় এটি রেফারেন্স হিসেবে এসেছে যে তিনি পদত্যাগ করতে পারেন। অনেকে আবার বলছেন এটি নাটকও হতে পারে, গুঞ্জন আকারে এটি ছড়িয়ে দিয়ে পাবলিক পালস বোঝার চেষ্টা করা হতে পারে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশপাশে যারা রয়েছেন তারা যাতে তাকে আরও শক্ত করে আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে রাখার চেষ্টা করেন। এটা সত্য যে তার এই পদত্যাগের বিষয়ে গত 9 মাসে নানান সময় গুঞ্জন ছড়িয়েছে, তবে তখনকার গুঞ্জন আর এবারের গুঞ্জনের মধ্যে নিশ্চয়ই বিস্তর পার্থক্য রয়েছে, ফারাক রয়েছে। সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে ক্রমশ দূরত্ব বাড়ছে সেটা তো আমরা জানি, বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসের মধ্যে যে বিরোধ বা যে দূরত্ব গত সেপ্টেম্বর থেকে সেটি ধীরে ধীরে নানান ইস্যুতে প্রকাট হয়েছে। তার প্রমাণ তো আমরা পেলাম গত 21শে মে বুধবার। এবং এও তো আমরা জানি যে বিশেষ করে করিডোর ইস্যুতে সেনাপ্রধানকে নিজেদের সিদ্ধান্তে নিয়ে আসার জন্য বা বোঝাতে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে, কিন্তু সেনাপ্রধান সেটিতে রাজি হননি। এর সাথে আরও যে বিষয়টি এসেছে, বৃহস্পতিবার বিএনপি যে সংবাদ সম্মেলন, সেখানেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যে কোনো সময় এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। সংবাদ সম্মেলনে তারা যে কথাটি বলেছে তা হচ্ছে এরকম যে বিএনপির আগের প্রস্তাব ও পরামর্শের মতো এবারও সব কিছু উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক। সেক্ষেত্রে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে হবে। তার মানে তো আমরা বুঝতে পারছি যে আগেকার গুঞ্জন বা একবারের গুঞ্জনের মধ্যে কতটা পার্থক্য। ডক্টর মোহাম্মদ ইউনূস তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, এটি তিনি উপলব্ধি করতে পারছেন কিনা সেটিই বড় বিষয়। এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই গুঞ্জনের পিছনে সত্যতা কতটুকু থাকতে পারে। সরকারের যিনি তথ্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যিনি মাস্টার মাইন্ড গত অভ্যুত্থান বা আন্দোলনের, সেই মাহফুজ আলম একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে। তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন, ভুল প্রার্থনা করেছেন, নাকি তিনি তার সৈন্য সামন্তের কাছে বা তার সহযোদ্ধাদের কাছে এই ক্ষমা চেয়েছেন বা ভুল প্রার্থনা করেছেন আমরা জানি না। তার এই স্ট্যাটাসটি আবার হাসনাত আবদুল্লাহ শেয়ার করেছেন।
তার মানে বোঝা যাচ্ছে, আমার এর আগের একটি কন্টেন্টে আমি বলছিলাম যে বিপর্যয়ের মুখে এনসিপি, সেখানে নিশ্চয়ই ব্যাখ্যা করেছি। তো একটা গুমোট পরিস্থিতি সৃষ্টি হয়েছে চারিদিকে, সেটাও আমি জানিয়েছি। মাহফুজ আলম তার স্ট্যাটাসে যেটি বলছেন, তার স্ট্যাটাসের শিরোনাম হচ্ছে ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। আবেগের চেয়ে দেশ বড়, কোন আবেগের কথা বলছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেগের কথা বলছেন, নাকি তারা যে ভুল ভ্রান্তি করছেন, পদে পদে বিপ্লবী, কথিত বিপ্লবী চেতনার বশবর্তী হয়ে নানান ধরনের হঠকারী কথাবার্তা বলছেন, কর্মকাণ্ড ঘটাচ্ছেন, সেগুলোকে আবেগী কথাবার্তা বলছেন? জানি না, তবে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই স্ট্যাটাসটি। আমি ছোট করে একটু পড়ে শুনে আপনাদেরকে। মাহফুজ আলম লিখছেন যে দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল, সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের, এই পরীক্ষা উতরে যেতেই হবে। এও শোনা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র নেতাদের উপরে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ। তিনি যখন বলেছেন যে আমি আর থাকবো না, তাদের উপরে রুষ্ট হয়ে বা ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন, সেই জায়গা থেকে মাহফুজ আলমের এই স্ট্যাটাস কিনা আমরা ঠিক বলতে পারছি না, তবে অনেক কিছু মিলে যায়। সেনাবাহিনী অনেক ধৈর্য ধরেছে, এবং সেনাবাহিনী যে সব কিছুতে ধৈর্য ধরছে, এটা তো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরক্তিরও সৃষ্টি করেছে। বিরক্তি না হোক, হতাশার সৃষ্টি করেছে। কী ব্যাপার, সেনাবাহিনী এখনও বসে আছে কেন? দেশের এই আইন শৃঙ্খলার পরিস্থিতি কেন তারা ঠিক করতে পারছে না? নিশ্চয়ই সেনাবাহিনীর দিক থেকেও অনেক ধরনের সমস্যা ছিল, বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল কিনা আমরা অনুমান করতে পারি। বুধবার সেনাপ্রধান যে বললেন যে আর মবতন্ত্র বা মব ভায়োলেন্স সহ্য করা হবে না, তার এই কথার পরেও আমরা দেখলাম বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে যখন আদালত প্রাঙ্গণে তোলা হয়, তখন তার উপরে পচা ডিম এবং জুতা নিক্ষেপ করা হয়েছে। তিনি মবের শিকার হয়েছেন, এবং এগুলো সমালোচিত হচ্ছে যে সেনাপ্রধান তার এই বক্তব্য দেওয়ার পরেও এটি ঘটে কিভাবে। নিশ্চয়ই সেনাবাহিনী বসে থাকবে না, এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস। তার কারণ সেনাপ্রধান এর আগে ওয়ার্নিং দিয়েছেন, আবারও ওয়ার্নিং দিলেন। তো তিনি নিশ্চয় তার জায়গায় থেকে শুধু কথা বলছেন না, এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস। এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এখনই পদত্যাগ করতে চাইবেন? যদি পাল্টা প্রশ্ন করি যে কেন পদত্যাগ করতে চাইবেন না, তিনি যে নিজের ভালোটা বেশ ভালোই বোঝেন, এটি তো আমরা বলে আসছি। তিনি নোবেল লরিয়েট, তার ক্ষমতার প্রতি লোভ ছিল, এটি অনেকেই বলেন, কিন্তু সেই ক্ষমতা দীর্ঘায়িত করতে গিয়ে, কুক্ষিগত করতে গিয়ে তিনি অনেক বেশি সমালোচিত হচ্ছেন, এবং অনেক কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনি নির্বাচন ইস্যুতে এখনও কোনো স্পষ্ট বক্তব্য দিতে পারেননি, এবং তার যারা সৈন্য সামন্ত অথবা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কেউ এটিকে নিয়ে অনেক বেশি পানি ঘোলা করছেন। তার প্রেস সেক্রেটারি তো মনে হয় যে প্রধান উপদেষ্টার অ্যাবসেন্সে তিনি তার দায়িত্ব পালন করবেন এমন একটা অবস্থা। তিনি সবসময় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন জুন আর ডিসেম্বর বলতে কী বোঝান, এবং সর্বশেষ তিনি বললেন যে বর্তমান সরকারের সব ধরনের ম্যান্ডেট রয়েছে সব কিছু করার। এই যে হঠকারী বক্তব্য, আগ্রাসী বক্তব্য, এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না, নেওয়ার কথাও নয়। এবং করিডোর এবং বন্দর ইস্যুতে জনমত তুমুল তার বিরুদ্ধে চলে গেছে, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে। মবতন্ত্র কায়েম হয়েছে, মৌলবাদের উত্থান ঘটছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, বিনিয়োগের যে গল্প শোনানো হচ্ছিল ঠাকুমার ঝুলির গল্পের মতন গাল ভরা গল্প, সেগুলো তো মানুষের সামনে কোনো কিছু দৃশ্যমান হয়নি। এবং সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন সমর্থনে এসেছিলেন, এবং আসার পরেও তিনি মার্কিন সমর্থনে টিকেছিলেন। বিশেষ করে করিডোর দেওয়ার বিনিময়ে তার ক্ষমতা দীর্ঘায়িত করা একটি পরিকল্পনা ছিল, এরকম অনেকের ধারণা। কেউ প্রশ্ন করছেন, তাহলে কি এই যে করিডোর দেওয়ার বিষয়টি হঠাৎ করে থেমে গেল, বা সরকার একটু নমনীয় ভূমিকা পালন করছে, সেনাবাহিনী একেবারে পুরোপুরি বিপক্ষে অবস্থান করছে, জাতীয় স্বার্থে কোনো ধরনের আন্তর্জাতিক
খেলা এই বাংলাদেশে খেলতে দেওয়া হবে না। নো ব্লাডি করিডোর বিজনেস, এই শব্দগুলো সেনাপ্রধান উচ্চারণ করেছেন। অতএব এই বিষয়গুলো তো মার্কিন প্রতিনিধিদের কানে গেছে, তারা কি তাহলে সমর্থন তুলে নিল ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি? পাশাপাশি হিউম্যান রাইটস ওয়াচ, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের অনুগত, পশ্চিমা বিশ্বের অনুগত আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল যে সংগঠনগুলো, হিউম্যান রাইটস ওয়াচ, তারাও একটি বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার। এই বিবৃতি আমাদের সামনে এলো। সেখানে তারা বর্তমান সরকারের সময়ে মানবাধিকার যে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে যেই কথাগুলো বলছে তা হচ্ছে এরকম যে দেশটিতে বিচার ব্যবস্থার সংস্কার করার পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের উপর দমন পীড়ন চালানোর নীতি গ্রহণ করা হয়েছে। এখানে বলা হচ্ছে চলতি মাসের 12 তারিখ সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ প্রকাশনা এবং অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয়। আগের সরকারের আমলেও ক্ষমতার অপব্যবহার করে দমন নীতি চালানো হচ্ছে। নতুন সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের মতো মানুষের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে অন্তর্বর্তীকালীন সরকার, মানে ভবিষ্যতে আরও চরম পর্যায়ে যাবে, সেটি তারা ফোরকাস্টিং করছে। এখন বিষয়টা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের ভালোটা খুব ভালো বোঝেন, এর আগে বলছিলাম। তার একটি বড় প্রমাণ তো আমাদের সামনে রয়েছে। ওয়ান ইলেভেন সরকারের সময় যখন তার নেতৃত্বে একটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটল, নাগরিক শক্তি, যাদের পরামর্শে তিনি এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটালেন, একটা সময় যখন দেখলেন তিনি খুব জুৎসই কিছু করতে পারছেন না, সেই পরামর্শকদের সাথে কোনো ধরনের পরামর্শ ছাড়াই তিনি হঠাৎ করে সব কিছু ছেড়ে ছুড়ে দিলেন। এবং এটিও আমরা অনেক আগে থেকে বলে আসছি, সুযোগ এলে বা যখন সুযোগ মনে করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি তার নিজের জগতে ফিরে যাবেন। এবং এটিই হওয়ার কথা, এটিই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেনাবাহিনীর সাথে যে দূরত্ব বর্তমান সরকার স্পষ্ট হয়েছে এবং মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছে, তার মধ্য দিয়ে যে গুঞ্জনগুলো ছড়াচ্ছে, এগুলো প্রিয় দর্শক যদি অচিরে সেনাপ্রধানের আশ্বাসে আশায় বাঁচি, এই প্রসঙ্গটি নিয়ে, আশায় বাঁচবার প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে গতকাল বুধবার 21শে মে সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে, বা সেনা দরবার। সেনাপ্রধান সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেছেন, একটি দরবার করেছেন। সেখানে বেশ অনেক ইতিবাচক আলাপ আলোচনার কথা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি। আলাপগুলো যেগুলো হয়েছে অত্যন্ত ইতিবাচক। প্রথমে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে একটি অনির্বাচিত সরকার এই মুহূর্তে দেশে আছে, যে নির্বাচনটা দ্রুত হবে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। সেনাপ্রধান এটি বলেছেন। 1 জানুয়ারি থেকে বা জানুয়ারির প্রথম থেকে দেশে একটি রাজনৈতিক সরকার, একটি নতুন সরকার দেশ পরিচালনা করবে। সেনাবাহিনী এটি দেখতে চায়। নিঃসন্দেহে ইতিবাচক, কারণ এমন একটি সরকার বর্তমানে আছে, এই সরকার আর দীর্ঘস্থায়ী থাকা উচিত নয়। অন্যদিকে করিডোর, এই মুহূর্তে বহু আলোচিত বিষয় যে করিডোর নিয়ে আলোচনা হয়েছে। করিডোর নিয়ে আলোচনাটা এমন যে নেতিবাচক, অর্থাৎ সেনাবাহিনী এই করিডোরের সাথে একমত নন। বন্দর বিষয়ে আলাপ হয়েছে, বন্দর বিদেশিদের হাতের ইজারা দেওয়া বা লিজ দেওয়া, এই বিষয়ে বন্দর বিষয়ে আলাপ হয়েছে, কিন্তু বন্দর নিয়ে তারপরেও কথা আছে। নিউ মেরিন টার্মিনাল এখনো ফাইনাল হয়নি চট্টগ্রাম বন্দরের, কিন্তু পতেঙ্গা বন্দর ইতিমধ্যে সৌদি একটি কোম্পানিকে দেওয়া হয়েছে এবং 2 সপ্তাহ হলো তারা অপারেটিং শুরু করেছে। সেটির কি হবে? সংস্কার নিয়ে কথা হয়েছে। সংস্কার প্রসঙ্গে সেনাবাহিনী অবগত নয়। আরেকটি গুরুত্বপূর্ণ যে এই যে সামাজিক বিশৃঙ্খলা, মব নিয়ে কথা হয়েছে। মব ক্রিয়েট বন্ধ হয়ে যাবে। মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা
বা সহিংসতা আর সহ্য করা হবে না। খুব গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, করিডোর নিয়ে আলাপ হয়েছে, বন্দর নিয়ে আলাপ হয়েছে, মব ভায়োলেন্স নিয়ে আলাপ হয়েছে। আমরা গত 10 মাস যাবৎ দেখে আসছি যে দেশ এক ভয়ানক মব ভায়োলেন্সের কবলে। গতকালকেও দেশের বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হয়েছে। এখানে যে আলাপগুলো হয়েছে, এই আলাপগুলোতে অনেকে খুশি হচ্ছেন, অনেকে খুশি হয়েছেন, আবার অনেকে এই আলাপগুলোকে নেতিবাচকভাবে প্রকাশ করছেন। যারা সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্র করছেন, দীর্ঘদিন ধরে সেনাবাহিনী নিয়ে নানা রকম কুৎসা রটাচ্ছেন। সেনাপ্রধান নির্বাচনের কথা বলেছেন, নির্বাচনকে সব দল অংশগ্রহণ করবে বা সব দলের অংশগ্রহণে নির্বাচনটি হবে, এটি কিন্তু পরিষ্কার নয়। অনেকে আশা করেছিল সেনাবাহিনীর এই যে দরবারটি বা এই বৈঠকটির উপরে আশা করেছিল যে নির্বাচন আসলে কে করবে, ডক্টর মোহাম্মদ ইউনূস করবে। অনেকে আশা করেছিল সেনাবাহিনী ক্ষমতা নেবে, কিংবা আমি সেনাবাহিনী ক্ষমতা নেবে এটি কখনোই বলি না বা বলবো না, কিন্তু এই যে বর্তমানে যে সরকারটি, এই সরকারটির স্বচ্ছতা জবাবদিহিতা নেই যে এটি সেনাবাহিনীর বৈঠকেও আলাপ এসছে বা আলোচনা হয়েছে। সেনাবাহিনী অনেক কিছু জানে না, সেনাবাহিনীকে অনেক কিছু অবগত করা হয় না। তাহলে কি এই সরকারটা থাকবে? এই সরকারটাকে নির্বাচন করবে? সেনাবাহিনী বারবার নির্বাচনের কথা বলছেন। সেনাবাহিনী যখন কেউ কখনো কথা বলেনি, তখন প্রথম রয়টার্সের সাথে সাক্ষাৎকারে কিন্তু সেনাপ্রধানই 18 মাস সময়সীমার কথা বলেছিলেন। সেনাপ্রধান যেখানে বললেন, তারপরেও সরকারের তরফ থেকে বিভিন্ন পক্ষ থেকে নির্বাচন নিয়ে ধোঁয়াশা ছড়ানো হচ্ছে আজও, এখনো। সেনাপ্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তাহলে কি আসলে নির্বাচন হবে? কিংবা মব ভায়োলেন্স বন্ধ হবে? আসলে কি মব ভায়োলেন্স বন্ধ হবে? গতকাল করিডোর ইস্যু থেকে যে সরকার পিছু হটেছে, আমরা একটি আলামত পেয়েছি, সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে করিডোরটা থেকে মনে হয় পিছু হটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের আসলে দেখতে হবে, কারণ আমরা অনেক কথা শুনছি যে এটা আর হবে না, ওটা আর হবে না, এটা আর সহ্য করা হবে না, কিন্তু গত 10 মাস যাবৎ আমরা আশাবাদী হবার মতো এখন পর্যন্ত কোনো ঘটনা দেখিনি। অনেক কথা শোনার পরেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করে ফেলানো হয়েছে। প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের স্মারক ভেঙে ফেলানো হচ্ছে, নানা রকম অনিয়ম অনাচার চলছে। কিন্তু কাজেই গতকালকে যে বৈঠকটি হয়েছে, বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে, আলোচনাগুলো নিঃসন্দেহে ইতিবাচক, কিন্তু ইতিবাচক আলোচনা হয়েছে, এখনই খুশি হবার মতো আমি কিছু দেখছি না। কারণ ইউনূস সরকার অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে ইউনূস সরকার এই নির্বাচনটা করবে বা সেনাবাহিনী সহযোগিতা করবে, বা ইউনূস সরকার কি নির্বাচন করবে, কতটুকু নির্বাচন করবে, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল একটা ইলেকশন করবে কিনা, কিংবা ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় দেশ কি নির্বাচনের পথে ধাবিত হবে কিনা, এগুলো দেখতে হলে কমপক্ষে আমাদের আগামী সপ্তাহটা দেখতে হবে যে মব ভায়োলেন্স বন্ধ হয়ে গেছে, দেশ নির্বাচনের পথে হাঁটছে, এবং করিডোর ইস্যু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, বন্দর নিয়ে টালবাহানা বন্ধ হয়ে গেছে, এবং সংস্কার, এই যে গত 10 মাসে সংস্কারের আমরা কোনো এখন পর্যন্ত দেখছি না। সংস্কার কমিটি যারা রিপোর্টগুলো দিয়েছে, সেই রিপোর্টগুলো আসলে কোথায় ডাস্টবিনে ফেলায় দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। আমরা আসলে আগামী কমপক্ষে 7-10 দিন ঈদের আগেই ক্লিয়ার হবে দেশ কি আসলেই সোজা পথে হাঁটছে কিংবা হাঁটছে না। আমি আগাগোড়াই বলেছি, বারবারই বলছি, দেশ এক ভয়ানক অন্ধকারে, এক পক্ষ থেকে এক কথা শুনি, আর এক পক্ষ থেকে আর এক কথা শুনি। এই যখন অবস্থা, মানুষ আসলে দিশেহারা। তো এই দিশেহারা অবস্থা, আমরা আসলে দেশ কি দিশেহারা নাকি দেশ আসলে সঠিক পথে আছে, এটি মোটামুটি ঈদের আগেই ক্লিয়ার হয়ে যাবে। এখন সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে, কারণ কোনো পক্ষের খুশি হওয়ার কোনো কারণ এখনো ঘটেনি, কিংবা কোনো পক্ষের বিরাগভাজন হবার কোনো কারণ এখনো ঘটেনি। সেনাবাহিনীর বৈঠক হয়েছে, সেনাবাহিনীর বৈঠকে আলোচনা হয়েছে, কিন্তু সরকার যে একটি আছে, সেই সরকারটি সেনাবাহিনীর সাথে একমত কিনা, সেনাবাহিনী যদি দৃঢ় হয় তাহলে এই সরকারটি একমত হতে বাধ্য। এখন আমরা সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই। আমি বরাবরই বলি, সেনাবাহিনী ছাড়া আসলে কেউ বাঁচাতে পারবে না এই মুহূর্তে।
সেই জায়গায় আমাদের আস্থা সেনাবাহিনী, ভরসার জায়গায় সেনাবাহিনী, সেনাবাহিনী বাঁচায় কিনা আমরা সেটি দেখব সামনে কি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য বিরাট সুখবর। বাংলাদেশ স্থিতিশীল, বাংলাদেশ জিতে গেছে, ভারত আওয়ামী লীগ হেরে গেছে, প্রফেসর ইউনূস থেকে যাচ্ছেন, ভারতের দালাল ওয়াকার গং চুপসে গেছে, পিছু হটছে। বরং প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন কি করবেন না বা কি করবেন এগুলো নিয়ে যে নানান উদ্বেগ উৎকণ্ঠা, এগুলোর মধ্য দিয়ে প্রফেসর ইউনূস নিজে এবং এই সরকার এবং বিপ্লবের পক্ষের শক্তি আরও স্থিতিশীল হলো। এটা ওভারঅল আমাদের জন্য ভালো হয়েছে। দর্শক, সর্বশেষ খবর, রাতভর নানান উত্তেজনার মধ্যে বাংলাদেশের মানুষ বিপ্লবীরা ঘুমায়নি যে কি হয়, কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে এটা একটা হ্যাপি এন্ডিং। যদি এখন পর্যন্ত নাটকের পরিসমাপ্তি হয়নি, কিন্তু সোফার যা ঘটেছে আমাদের কাছে যে তথ্য, ইটস ভেরি পজিটিভ। এটা হচ্ছে দর্শক, প্রফেসর ইউনূস থাকছেন, তিনি পদত্যাগ করছেন না। সম্ভাবনা এখন উড়িয়ে দেওয়া যায় না, তবে প্রফেসর ইউনূস থাকছেন। এখন প্রফেসর ইউনূসের বয়স হয়েছে, তিনি যদি শেষ পর্যন্ত মান অভিমান করে নাও থাকেন, এই যে উদ্বেগ উৎকণ্ঠা নানান গুঞ্জনের মধ্যে যেটা ঘটলো সেটা আমাদের জন্য একটা টেকসই ব্যবস্থার ইঙ্গিত। এর মানে প্রফেসর ইউনূস নাও যদি থাকেন, বিপ্লবের মতো থাকবে। বিপ্লবের পক্ষের শক্তিগুলো যে অভূতপূর্ব ঐক্য দেখালো, তরুণ প্রজন্ম যেভাবে জেগে ওঠার হুঙ্কার দিল, তার অর্থ এটা প্রমাণিত হয়েছে প্রফেসর ইউনূস থাকুক বা না থাকুক, কোনো ভারতের দালাল এদেশে আর শাসন করতে আসতে পারবে না। প্রফেসর ইউনূস থাকবেন, আমাদের কাছে তথ্য তিনি থাকবেন, তাকে অনুরোধ করা হয়েছে, তাকে সবাই সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে। দেশপ্রেমিকরা তার পক্ষে দাঁড়াবে। এতে বরং ওয়াকারুজ্জামানের প্রতি তার যে অভিমান ছিল, বিএনপির পক্ষ থেকে প্রফেসর ইউনূসকে সরানোর যে ষড়যন্ত্র, এবং পুলিশে তার কমান্ড পুরোপুরি কার্যকর নয়, বিএনপির কথায় চলে, এরকম নানান ঘটনা আছে। কেন তিনি অসন্তুষ্ট, পদত্যাগ করতে চেয়েছিলেন, তার বেসিক কারণ হিসেবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক, ওয়াকার এক প্রকার বেয়াদবি করেছে, যেহেতু এটা স্বীকার করবে না। প্রফেসর ইউনূসের উপর দাদাগিরি দেখানোর চেষ্টা করেছে, এবং অনেক জায়গায় ডক্টর ইউনূসের কমান্ড শোনা হয়নি, ওয়াকারের কমান্ড শোনা হয়েছে, বা ওয়াকার তার কমান্ড বাস্তবায়ন করেছেন। এই উদ্বেগ উৎকণ্ঠা বা এই অপমান থেকে প্রফেসর ইউনূস চলে যেতে চেয়েছেন, কিন্তু এই জায়গাগুলো টেকসইভাবে সমাধান হওয়ার রাস্তা বেরোলো। উপদেষ্টা পরিষদে যারা আছে, বিপ্লবের পক্ষের শক্তি, পলিটিক্যাল পার্টিগুলো সবাই ডক্টর ইউনূসকে কনভিন্স করেছে, আপনি না থাকলে আমরা কেউই থাকতে পারবো না, অতএব আপনার সমস্যা কোন জায়গায় বলেন, সমাধান করে দিই। এবং ওয়াকার যে ধোলাই খেলো, মানে জনগণ যেভাবে তার উপর ক্ষিপ্ত, মানে জনগণ যে বার্তা দিল যে পারলে সামরিক কু করুক না, একদম কু ঢুকাই দেবো ভিতরে, জনগণ এরকম বার্তা দিয়েছে। তো এই বার্তার পরিপ্রেক্ষিতে ওয়াকার প্রচন্ড ভয় পেয়েছে। ডেফিনেটলি তার পক্ষে কোনো কু করা একদম সম্ভব নয়, সেটা বুঝে গেছে। শুধু এখন না, এটা বাংলাদেশে 90 দশকের পর কু করা অসম্ভব হয়ে পড়েছে। আর এখন তো 2025 সালের বাংলাদেশ, একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশ। আবার মূল বিষয় হচ্ছে এই কুটা যিনি করবেন তিনি কে? তিনি হাসিনার অ্যাপয়েন্টেড, তিনি ভারতপন্থী, অতএব তিনি 1 ঘন্টাও থাকতে পারবেন না। 1 ঘন্টার মধ্যে জনগণ পিটিয়ে কু একদম খাওয়াই দিবে। বুঝতে পেরেছেন? তো এই বিষয়টা এস্টাবলিশড হলো যে কোনো ষড়যন্ত্র কাজ হয় না। আর বিপ্লবীরা নিজেরা কামড়াকামড়ি মারামারি করলেও তারা আসল জায়গায় ঠিক আছে। তারা দেশ রক্ষার ক্ষেত্রে আবার মুহূর্তের মধ্যে ক্ষমা চেয়ে ঐক্যবদ্ধ হতে পারে, আমরা এটা দেখেছি। শিবির হুঙ্কার দিয়েছে, হাসনাত আবদুল্লাহরা, শারজিসরা জেগে উঠেছে। হাসনাত, শারজিস জামাত ইসলামের আমিরের কাছে এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতির কাছে ফোন দিয়েছে, সহযোগিতা চেয়েছে, হেল্প চেয়েছে। দিস ইজ বাংলাদেশ। চরমনায় পীর সাহেব আরো অনেক বিপ্লবীদের সাথে নিয়ে, বিপ্লবের পক্ষের শক্তিকে সাথে নিয়ে মিটিং করেছেন জরুরি, গভীর রাত পর্যন্ত সবাই অবজার্ভ করেছেন। ইট মিনস দ্যাট যে বাংলাদেশ ঠিক আছে, প্রফেসর ইউনূস থাকবেন, এবং বিএনপি, সেনাপ্রধান, ভারত, আওয়ামী লীগ মিলে যে ঐক্য করেছিল যে ইউনূসকে সরাবে, আমার মনে হয় তারা পিছু হটেছে।
যদিও তলে তলে তারা ষড়যন্ত্র করবে, কিন্তু তারা পিছু হটেছে। মানে ওয়াকারের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে তার সামনে কোনো রাস্তা নেই, তিনি কিছু করতে চাইলে সেটা পারবেন না, এটা জনগণ মোটেও টলারেট করবে না। বাংলাদেশে কতজন সেনাবাহিনী, অসম্ভব। সামনে ওয়াকার জাতিসংঘের স্যাংশন খাওয়ার জন্য বসে আছেন। অতএব দর্শক, ঘটনা কিন্তু আমাদের অনুকূলে। বরং এই যে ইউনূস চলে যেতে চান, তার আত্মসম্মান বা এর ফলে ডক্টর ইউনূস সরকারের প্রতি জনগণের সমর্থন আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং আওয়ামী লীগের লোকজনের মন খারাপ। তারা সকালে দেখলাম যে ফেসবুক পোস্ট যে না, ডক্টর ইউনূস যাবেন না, তিনি লোভ সামলাতে পারলেন না, মানে খুশি হতেন গেলে, কিন্তু তিনি যাবেন না, এটা সবাই বুঝে গেছে। দিস ইজ রাইট, যে আসলে প্রফেসর ইউনূস যাবেন না, তিনি আছেন, তিনি থাকবেন, বাংলাদেশকে তিনি নেতৃত্ব দিবেন, তাকেই দরকার। দর্শক, জামাতের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, স্যার আপনি থাকেন, আপনার পাশে আমরা আছি। এবং হাসনাত শারজিসরাও স্যারকে বলে দিয়েছে, স্যার আপনি থাকেন, আপনার পাশে আমরা আছি। প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন, নাহিদ ইসলামের কথা বলছেন। মানে এই পদত্যাগ করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, উপদেষ্টা পরিষদের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল, ইটস ট্রু। কিন্তু আবার এই নাহিদরা বা সবাই বোঝানোর পর পদত্যাগের বিষয়টা পুনর্বিবেচনা করার একটা ইঙ্গিতও তিনি দিচ্ছেন। তবে হ্যাঁ, বেশ কিছু কন্ডিশন আছে এবং সেইগুলো ফুলফিল করে আরো শক্তিশালীভাবেই প্রফেসর ইউনূস থাকবেন বলে আমরা আশা করি। তো এখানে দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা বার্তা তাৎপর্যপূর্ণ। এই বার্তাই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারক। বাল নর্থ দিল্লি, এর মানে হচ্ছে আওয়ামী লীগ, সেনাবাহিনী এবং ভারত জোটভুক্ত হয়ে, এখানে কিন্তু বিএনপি আছে, বিএনপির নাম বলেন না, এমনিতে বিএনপির সাথে তার ঝামেলা চলছে, জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট কোঅপটেড টেম্পোরারিলি। মানে এই যে সেনা শাসন অথবা মিলিটারি ব্যাকড কোনো একটা সরকার চাচ্ছে ইউনূসকে সরিয়ে, এটা যদি হয়ে থাকে তাহলে মূল ধরাটা বিএনপি আওয়ামী লীগ খাবে, কারণ পলিটিক্যাল ট্রানজিশন তখন আর হবে না, তখন ওই সেনাবাহিনী সবকিছু খাবে। এস্টাবলিশমেন্ট এখন যারা চান্দা টান্দা খান, এদের খাওয়াটাও শেষ হয়ে যাবে। আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গি কষ্ট বোধহয় এদেশের ভাগ্য। আসিফ মাহমুদের এই বক্তব্যের অর্থ হচ্ছে, যদি মিলিটারি বা ওয়াকার তার যে খায়েশ সেটা চারিতার্থ করতে পারে, তাহলে আওয়ামী লীগ বিএনপি সবাই মারা খাবে, কারো লাভ হবে না। আর বিপ্লবীরা, তাদের তো হারানোর কিছু নাই, তারা তো জীবন মৃত্যুর পরোয়া করে না, মূল ধরাটা খাবে আওয়ামী লীগ এবং বিএনপি। তো এটাই বলছেন যে কুমির ডেকে আনলে সেই কুমিরে তারাই খাবে। তো সব মিলিয়ে দর্শক, রাজনীতির হিসাব নিকাশ স্পষ্ট, ডু অর ডাই। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তরুণ প্রজন্ম আবার জীবন বাজি রেখে রাস্তায় নেমে যাবে সাদিক কায়েমরা, হাসনাত শারজিসরা। আর যার বিপরীতে ওয়াকারের বাপেরও সাহস নেই জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরার, এমনিতেই ওয়াকার স্যাংশনের। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।